বাংলাদেশি, কারোর রেয়াত নয়। সংসদ থেকে হুঙ্কার অমিত শাহের, পরিষ্কার জানিয়ে দিলেন প্রয়োজনে হবে এনকাউন্টার। সংসদ থেকে কড়া বার্তা অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে। রোহিঙ্গা হোক বা অবৈধ বাংলাদেশি, যাদেরকে আঁকড়ে ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করা হয়, তারা কেউ আর কোনো রকম সুযোগ পাবে না। কি বলেছেন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনে নেব। तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो, आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी। आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ। যদি এনআরসিতে কোনো লোকসানের সবচেয়ে পেলে তো আমার মুখ্যমন্ত্রী চলে যাবে, তা আমি বেবকুব নাকি যে মুখ্যমন্ত্রী চলে যাবে তার জন্য এনআরসি লাগু করবো? তাহলে যদি এনআরসিতে কোনো লোকসানের সবচেয়ে পেলে তো আমার মুখ্যমন্ত্রী চলে যাবে, তা আমি বেবকুব নাকি যে মুখ্যমন্ত্রী চলে যাবে তার জন্য এনআরসি লাগু করবো? বিদ্যুৎ কিশোর দেববর্মা এমনটাই মনে করছেন ত্রিপুরার রাজনৈতিক মহল। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় আমার বাদিকে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম ডেভিড মোরা সিং। উনি তিপ্রামথা দলের একজন একনিষ্ঠ কর্মী। উনি রাজ্যের তিপ্রাসাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশ্যে সম্প্রতি একটি ভারতীয় নাও হতে পারেন, এই বাংলার বাসিন্দা নাও হতে পারেন, ওপার বাংলা বা রোহিঙ্গা যারা বাংলা শিখে চলে এসেছেন তারাও কিন্তু হতে পারেন। তো এটা তো প্রমাণ হয়ে গেল, ওখানে ধরা হয়েছিল, তারপর তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। হরিয়ানা পুলিশ বাসে করে এখানে পাঠিয়েছে, তারপর এই যে পশ্চিমবঙ্গ পুলিশের বাসে তোলা, বর্ডারে নিয়ে যাওয়া, এবার বিএসএফ তাদেরকে পুশব্যাক করে দেবে। এবং আমি তো বলবো এই যে একটা কৌশল নেওয়া হয়েছে যে ওখান থেকে পাঠিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে এসো, পশ্চিমবঙ্গে পুলিশকে বলো তোমরা একটু হেল্প করে দাও নিয়ে যাওয়ার জন্য। আমার তো মনে হয় এটা একটা প্রমাণ তৈরি করার জন্যই এটা একটা কৌশল অবলম্বন করা হয়েছে, যে যারা চিৎকার করছেন বাংলাতে বসে যে সব হেনস্থা করা হচ্ছে, বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, দেখুন আপনাদের বাংলাতেই আমরা পাঠিয়ে দিলাম, চলুন হাওড়া স্টেশন পর্যন্ত দিয়ে দিলাম, এবার আপনারা আপনাদের গাড়িতে তুলে নিয়ে যান। তবে বিএসএফ কে নজর রাখতে হবে, শুধু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের গাড়িতে তুলে দিলে ছেড়ে দিলে হবে? আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম ডেভিড মোরা সিং। উনি তিপ্রামথা দলের একজন একনিষ্ঠ কর্মী। উনি রাজ্যের তিপ্রাসাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশ্যে সম্প্রতি একটি পদযাত্রার আহ্বান করেছিলেন। কিন্তু দু একদিন আগে ওনার এক মন্তব্যের জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজ্যের বাঙালিরা। আগে শুনুন ওনার সেই মন্তব্য। हमारा पूर्वजों ने हमारे लिए उदयपुर अगरतला बहुत बड़ा शहर बना के गया था। हम लोग वहाँ पे शांति रह पाए, इसीलिए हम लोग के लिए छोड़ के गया था। लेकिन वो सब जगह अभी बांग्लादेशी ने कैप्चर किया। अभी बांग्लादेशी त्रिपुरा का पॉलिटिकल कंट्रोल करते हैं, बांग्लादेशी त्रिपुरा का इकोनॉमिक कंट्रोल करते हैं, बांग्लादेशी त्रिपुरा का सोशल कोर्स कंट्रोल करते हैं। हम कौन सा लैंग्वेज, कौन सा स्क्रिप्ट में हमारा भाषा लेके वो बांग्लादेशी कंट्रोल करते हैं। हिंदुस्तान का स्टेट होने के बावजूद भी हिंदुस्तान का एक स्टेट को बांग्लादेशी कंट्रोल कर रहे हैं। और वे हिंदुस्तानी होने के नाते और त्रिपुरा का भूमिपुत्र होने के नाते ये सहन नहीं कर सकता। अगर हमारा पूर्वजों ने जो जगह छोड़ के गए वो बांग्लादेश না ঐতিহাসিক আইডিয়া রয়েছে, না প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক জ্ঞান রয়েছে, না আমাদের যে নানান এভিডেন্স রয়েছে যে এখানে আদি বাসিন্দাকে কোন জাতি কোথায় থেকে আসলো এবং এই যে ত্রিপুরা, বর্তমান ত্রিপুরা, তার আগের নাম কি ছিল বা এটা কোন প্রদেশ বা কোন দেশের অন্তর্গত, এই সব কিছু সম্পর্কে ওনারা নিজেরা মানে ভোট ব্যাংক এবং মিথ্যা পলিটিক্সের জন্য ওরা একের পর এক প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এবং যেহেতু প্রতিষ্ঠিত বাঙালির লিডাররা, দলের লিডাররা ঘুমাচ্ছে, ওনাদের জাতি দিন দিন ডিপ্রাইভ হচ্ছে, সেই সম্পর্কে ওনাদের বিন্দুমাত্র কোনো হেডেক বা টেনশন নেই। কিছুদিন আগে এখানকার যিনি এমপি রয়েছেন, রাজ পরিবারের সদস্য, উনি কিছুদিন আগে বলছেন যে আমরা রিফিউজিদের শাসনে আছি।
তো রিফিউজিদের শাসন বলতে গেলে যারা এখন বর্তমান রুলিং গভর্নমেন্ট, যিনি মুখ্যমন্ত্রী বা যিনি অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, ওনারা রিফিউজি তাহলে ওনাদেরকে বোঝাচ্ছেন। এবং ত্রিপুরা দলের সুপ্রিমো অনেকবার বলেছেন এখানে হিন্দু হোক, মুসলিম হোক, বাঙালি যারা তারা সবাই বাংলাদেশি, এটাও অনেকবার বলেছে। এবং এরকম করে ওনাদের একটা স্ট্রং প্রপাগান্ডা, রঞ্জিত দেবমা বা ওনার নাম জানি কি জানি আরেকজন রয়েছে কি মিনিস্টার, উনিও বললেন যে মেরে বাংলাদেশিদেরকে তাড়াতে হবে। তো মানে দেয়ার মোটো ইজ মানে টু ক্যাপচার দ্য সিটিস অফ ত্রিপুরা। তারা এই সিটিগুলোকে দখল করে এখন ষড়যন্ত্র, কারণ এডিসিটা তারা সাকসেস, 80% জায়গাতে তারা সাকসেস। এখন তারা আমাদের যে প্লেন ল্যান্ডগুলো বা শহরগুলো রয়েছে সেটাকে কি করে ক্যাপচার করা যায়, যেহেতু অন্যান্য পাওয়ার পলিটিক্সে ভোট ব্যাংক মনে করে ওনাদেরকে সবাই সমাদর করছে, সেই সমাদরটাকে সুযোগ লাগিয়ে এবং প্রোপাগান্ডা ছড়িয়ে সেটাকে কী করে দখল করা যায় বা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ কী করে করা যায়, এখানে বাংলাদেশিরা এসে দখল করে নিয়েছে। সেই সেন্টিমেন্টটাকেও প্রদ্যুৎ কিশোরের একটা বক্তব্যতে পরিষ্কার বলা আছে যে হামলোক হ্যাঁ সাইনো টিবেটিয়ান মঙ্গোলিয়ান। তো সাইনো টিবেটিয়ান মঙ্গোলিয়ান বা রাজমালাতে কি লেখা আছে এগুলো আপনারা বই খুলে পড়ে দেখুন, পরিষ্কার ওনারা কেউ এই ত্রিপুরার অন্তর্গত না, সবাই মাইগ্রেটেড, বহিরাগত। তো এই জিনিসটাকে কি বলবো পাকাপাকিভাবে ফাইনালাইজ করার জন্য কেউ কাজ করছে না বলে এই সবগুলো আজে বাজেগুলো বক্তব্য রাখছে। এখানে আমি যা দেখলাম এবং বুঝলাম, অনেক মানুষের অনেক মতামত প্রকাশ করছি। বিভিন্ন মানুষেরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, এটা স্বাভাবিক। এবং প্রশ্ন হচ্ছে এখানে মানুষের কনফিউশন এবং যেগুলি সন্দেহ রয়ে গেছে, কিছু মানুষের কিছু অজানা তথ্য সেগুলিকে নিজে প্রকাশ করতে চেয়েছেন এবং মানুষদেরকে ভুল বোঝাতে চেয়েছেন। আমি যা দেখলাম এখানে যে মানিক বাবু যে কথা বললেন যে নিজেকে সে ঐতিহাসিক বলে প্রমাণ বা আখ্যায়িত করেছেন, কিন্তু এখানে আমি দেখছি যে এখানে তার যে মুখের কথা হলো যে এখানে যে ত্রিপুরা রাজ্যের মানুষেরা মিনস যারা নাকি ইন্ডিজিনাস পিপল অথবা এসটি বলে গণিত, তাদেরকে সে বোঝাতে চেয়েছেন যে আমরা জানি না কিছু, তারা ইতিহাসের সম্বন্ধে কিছু জানে না, প্রত্নতত্ত্বের ব্যাপারে কিছু জানে না। সেটা কি মানে তুমি নিজেকে কি মনে করো যে আমরা জানি না, এমন কোনো কথা আছে? কিন্তু এটা এমন বলাটা ঠিক মোটেই ভালো নয়। এইসব মুখের থেকে প্রকাশ করাটাই হইল নিজেকে অপমানিত করা এবং নিজেকে আমি জানি না অথবা নিজেকে প্রাউড ফিল করে ইগো তৈরি করা, ক্রিয়েট করা, সেটা হচ্ছে আপনার পরিচয়। তো আপনি কি জানেন অথবা তুমি কি জানো, আমার মতে সেটাই মানে আমি দেখেছি। কিন্তু মোটেই এটা ভালো নয় এইসব মানে প্রকাশ করা, এইসব ওয়ার্ড থেকে প্রকাশ করা। তো এখানে কে কি বা কবে কে এসেছিল সেটা মোটেই মানে প্রকাশ করার ব্যাপারই নয়, কারণ এখানে আইন কথা বলবে, আইনে কি লেখা আছে এবং আইন কি বলছে। কোনো একটা দেশ অথবা কোনো একটা অঞ্চল সেটা পরিস্থিতি এবং পরিবেশের উপর ডিপেন্ড করে আমাদের আইন তৈরি করতে হয়। সে আমরা ভারতবর্ষে থাকি এবং ভারতবর্ষের নাগরিক। তুমি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকে ঠিক আছে, তুমি এখানেই থাকবে, তাতে কারোর কিছু করার নেই এবং করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি 2014 সালের পরে এসে থাকো তাহলে তুমি এখানে নাগরিক না, তুমি বাংলাদেশে অথবা মায়ানমারে চলে যেতে হবে। এটা তো প্রশ্ন, তুমি নিজেকে পরিচয় দিচ্ছ যে আমি এমনই। এটা হলো একটা মেন কথা। যাদের কাছে বা যাদের শরীরে আঘাত থাকে তারাই মানে এইসব প্রকাশ করে, মেন কথা হলো এটা। তো এখানে আইন কথা বলবে এবং আইনে বলা হয়েছে 2019 সালে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করা হয়েছিল, ওইখানে 2014 পরে যারা আছে তারা স্পেশালি যেতে বাধ্য। এবং ওইখানে 2014 থেকে আমরা 2025 সালের মধ্যে, আমি এখানে ভিডিওতে দিয়েছি, ফুটেজ দিয়েছি, 2014 সালের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষে নয় ত্রিপুরা রাজ্যে 4 লক্ষের উপর বেশি আছে। 4 লক্ষই আমি ধরলাম। আর যদি এইখানে আসাম অ্যাকর্ড যেমন 1971-এ তাদেরকে আসাম অ্যাকর্ডে যারা কাট অফ ইয়ার ধরা হয়েছে, তো এইখানে ত্রিপুরা রাজ্যে যদি কাট অফ ইয়ার আমাদের এখানে যে 1971 সালকে ধরা হয় 24 মার্চের থেকে, তো এইখানে 15 লক্ষ মতো ইলিগাল মাইগ্রেন্ট আছে। এবং এখানে মেন কথা হলো যে এখানে কনসিডারেশনের ব্যাপার আছে। সেই কনসিডারেশন যেহেতু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে যারা নাকি হিন্দু, খ্রিস্টান অথবা জৈন
তাদেরকে কনসিডারেশন করা হবে এবং শুধু মুসলিমদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো ওইখানে যদি ওই আইনটা লাগু হয় ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, এবং সেইখানে যারা বেশিরভাগ হিন্দুই আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাস করছে, হিন্দু বাঙালি হোক অথবা হিন্দু ট্রাইবেল হোক, অনেকে এগুলি আছে যারা নাকি কী বলে ওদেরকে চাকমা অথবা মগ এইসব মানে ট্রাইবেল অংশেই পড়লেও ওরা কিন্তু হিন্দু। সেই ক্ষেত্রে যদি আমরা দৌড়ি তাহলে বেশিরভাগ মানুষই এখানে ত্রিপুরাতে থেকে যাবে এবং যারা থাকবে না তাদেরকে তাড়িত করা হবে। তো এটা তো সিম্পল কথা, এটাতে কেউ কাউকে মানে আমরা এই দেশের বাসিন্দা অথবা আমরা আগে এসেছি সেটা কোনো মানেই নয় এখানে। মানে কে আসেছে মানে বলতে গেলে রিফিউজি বলতে কারা? রিফিউজি মানে যারা নাকি সত্যিকারে প্রথম থেকে যেখানে বসবাস করে আসছিল তাদেরকে ইন্ডিজিনাস বলে, অথবা যারা যেখান থেকে আগে থাকতো না তারা যদি কোনো কারণ থেকে চলে আসে এবং ওই অঞ্চলে সে বসবাস করে তারা রিফিউজি বলা হয়। তাই প্রথমত আমাদের এখানে দেখতে গেলে এই ত্রিপুরা রাজ্যে প্রথম এই যে ত্রিপুরা ছাড়াই প্রথম এসেছিল, এবং আপনার যে মতে যে ত্রিপুরা রাজ্য ছিল এক সময়ে সেটা এই বাংলার অঞ্চল ছিল। বাংলার অঞ্চল থাকলে কী হবে, ওইখানে কেউ ছিল না এবং ততক্ষণে ওই সময়ের কথা দিয়ে চলবে না। কারণ যে আমি এক্সাম্পল দেবো, যেমন আমেরিকা কোনো এক সময়ে কলম্বাস তৈরি করেছিল, ওইখানে কি মানুষ ছিল? ওইখানে মানুষ ছিল না, সবাই কিন্তু রিফিউজি হিসাবে বা ওইখানে আশ্রয় নিয়েছিল, এবং ওইখানে যারা আগে গিয়েছিল তারা সবাই কিন্তু নাগরিক। আপনি গেলে আপনি নাগরিক হবেন, এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেই স্বাভাবিক কথা। হ্যাঁ, আমরা এই অঞ্চলে অথবা ত্রিপুরা রাজ্যে অথবা নর্থ ইস্টে যারা এখানে এসেছিল ইন্ডিজিনাস পিপলরা, ওইখানে বিভিন্ন নর্থ ইস্টের এই যে 7 অথবা 8টা রাজ্যের মধ্যে বেশিরভাগই ইন্ডিজিনাস পিপল রয়ে গেছে, এবং ওইখান থেকে তারা মানে শুরু হয়েছিল যে অ্যাজ এ ইন্ডিজিনাস পিপল হিসেবে। তো এইখানে সোজা কথা, এখানে শুধু মানে আমি নর্থ ইস্টের কথা বলবো না, সারা ভারতবর্ষে সেটা এমনই দেখছি আমরা যে ভারতবর্ষে যারা আগে রয়ে গেছিলো, যারা ইন্ডিজিনাস পিপলরা, এখন বলতে গেলে বেশিরভাগই মানুষ ভারতবর্ষে বিভিন্ন স্থান থেকে এসেছিল। কিন্তু কথা এটা নয়, কথা হচ্ছে যে এখন আইন বলবে, এই আইনে আমি কথা বলেছি যে আইনে কি বলে সেই আইন মোতাবেক সবাইকে যেতে হবে, এটাই কথা। সেই আইন যেহেতু তৈরি হয়েছে আইন মোতাবেক, যে এখানে আমাদের অমিত শাহ যে কথা বলেছেন যে আইন যেভাবে পাস হয়েছে আইন মোতাবেক তাদেরকে বিতাড়িত করা হবে। তো তুমি যদি ওইখানে ওই আইনে পড়ে তাহলে তুমি যেতে হবে। এখানে যে ডেভিড মোরাসিং এখানে যে কথা বললো, ডেভিড মোরাসিং বলেছে যে আগে আমরা ছিল এখানে কোনো না কোনো সময়, মানে কিন্তু বিভিন্ন কারণে আমরা যখন নাকি যে বাঙালি শরণার্থীরা এসে গেছিল, তো ওইখানে তাদের মেজরিটি হওয়ার ফলে ওইখানে সারা হয়ে গেছে ওই অঞ্চলগুলি। এটা হচ্ছে স্বাভাবিক এবং সত্য, এটা মিথ্যা নয়তো। তো এখানে কি বলতে চাইছেন, এটা তো সত্য, কিন্তু এটা আমি কাউকে কোনো ব্লেম করি অথবা করছি এটা নয়, আমি তোমাকে ঘৃণা করছি সেটাও নয়, কিন্তু আমি আইনের কথা বলছি। আইনে যে বলবে, আইনে যে আসবে ওইটাই আসবে, সেটাই হবে। তাতে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো এখানে কি আলোচনার বিষয় আছে? কিছুই তো নেই। তো এখানে কাউকে মানে করা, ব্লেম করা, তোমাদের তো এটাই লক্ষণ যে সরকার এখানে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে এসে বিভিন্ন মানুষেরা এখানে ভর্তি হয়ে গেছে, এবং ভর্তি হওয়ার ফলে এখানে যে সরকার চালাচ্ছে, মুখ্যমন্ত্রী হোক না কেন, এখানে বিপ্লব কুমার দেব অথবা ডক্টর মানিক সাহা বা মানিক সরকার হোক না কেন, তাতে কিছু নয়। মানে যে আইনে আওতায় পড়বে, সে যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকে সে যেতে হবে। সে কিন্তু আমি শুনেছি এবং জানলাম যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অথবা মানিক শাহ তারা বাংলাদেশ থেকে এসেছে, তাতে কি হলো? কিন্তু যদি সে 71-এ এসে থাকে এবং এর আগে এসে থাকে তাহলে সে জাতীয় হবে না। তো এখানে তুমি কি পরিচয় দিতে চেয়েছো যে এই সরকারকে টেনে নিয়ে মুখ্যমন্ত্রীদেরকে ব্লেম করিয়ে ওদেরকে দিয়ে মানে তাদের এগেনস্টে কথা দেখাইয়ে তো ওদেরকে কি বলবে মানে এগেনস্ট করে যে বিরোধিতা করার তোমার যে মোটিভটা অথবা তোমার যে মেন্টালিটি, সেটাই তুমি বলতে চেয়েছো না? তাহলে স্বাভাবিক ব্যাপার, এটা কিছুই নয়। আইন যা বলবে সেটাই হবে, তাতে কি হইলো?
যে যারা জানে না, যারা বুঝে না, সেটা আইন নিয়ে যেগুলি চর্চা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই কাজগুলি হবে। ওকে।